আসসালামু আলাইকুম। আজ ২৯ মার্চ ২০২৫ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বিমস্টেক সম্মেলনে মোদি ইউনুসের বৈঠক নিয়ে চাঞ্চল্যকর তথ্য। পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সংস্কার নিয়ে মুখোমুখি বিএনপি ও এনসিপি। এবার বিস্তারিত। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কোনো বৈঠক রাখা হয়নি। বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদীর সফরসূচি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে এটি মোদির একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছেন ইউনুস ও মোদি। সেখানে দুই নেতার মধ্যে বৈঠকের ইচ্ছা জানিয়ে দিল্লিকে বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছিল ঢাকা। ওই চিঠির প্রতি উত্তর এখনও জানায়নি দিল্লি। বঙ্গোপসাগরীয় অঞ্চলের ৭ দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন হবে আগামী ৪ এপ্রিল। শেষ পর্যন্ত ব্যাংককে বিমস্টেক নেতাদের টেবিলে অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যে কোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠককে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তিনি বলেন, আমরা আশা করি যে যদি এই বৈঠকটি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে যে স্থবিরতা, সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস মোদির বৈঠকের কথা উঠেছিল, কিন্তু শেষমেশ তা হয়নি। দু সালে ছাত্র জনতার তীব্র বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের অবসান হয়। নাটকীয় এই পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন ডক্টর আহসান এইচ মনসুর। হাসিনার আমলে রাজনৈতিক ও ব্যবসায়িক অভিজাতদের বিদেশে পাচার করা বিপুল অর্থ দেশে ফেরত আনতে জোরালো প্রচেষ্টা শুরু করেছেন তিনি। ২৮ মার্চ বাংলাদেশ আপ এগেইনস্ট টাইম টু ফাইন্ড স্টোলেন বিলিয়ন্স, সেন্ট্রাল ব্যাংক গভর্নর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা। সংবাদ মাধ্যমটির ইনভেস্টিগেটিভ ইউনিটকে দেয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে আহসান মনসুর বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ দেশে ফেরত আনার বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। আল জাজিরা বলছে, বাংলাদেশের ১১টি প্রভাবশালী পরিবারকে টার্গেট করে পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রভাবশালী এসব পরিবারের বিরুদ্ধে গত ১ দশক ধরে ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কোটি কোটি ডলার পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, যাদের সম্পদের সন্ধানে ১১টি বিশেষজ্ঞ দলও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। প্রশ্নবিদ্ধ এই সম্পদের পরিমাণ আঁতকে ওঠার মতো। ১১টি পরিবারের মধ্যে একটির বিরুদ্ধেই ১৫ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ পাচারের অভিযোগ রয়েছে, যার মধ্যে একটি ব্যাংক থেকে প্রায় ৯০% আমানতই তুলে নিয়ে গেছে তারা। ফলত ব্যাংকটি প্রায় ভেঙে পড়ার দ্বার প্রান্তে পৌঁছেছে। আহসান মনসুর আইএমএফ এর সাবেক অর্থনীতিবিদ। শেখ হাসিনার পতনের পর তাকেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছে অন্তর্বর্তী সরকার। পাচারকৃত অর্থ দ্রুত উদ্ধার করা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন, কেননা দ্রুত সন্ধান না পেলে বেশিরভাগ অর্থ হাওয়া হয়ে যেতে পারে। আল জাজিরাকে তিনি বলেছেন, আমরা জানি সময় খুবই গুরুত্বপূর্ণ, কেননা সম্পদের পরিমাণ কমে যেতে পারে। আহসান মনসুরের সন্ধান কার্যক্রমের কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রিটেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া আনুমানিক ২৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ উদ্ধার এবং জব্দ করার জন্য ইতোমধ্যেই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়, কমনওয়েলথ দপ্তর এবং লন্ডনের আইনি সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। আহসান এইচ মনসুর বলেছেন, উল্লিখিত পরিবারগুলোর অনেকেরই এখানে বহু সম্পদ রয়েছে, বিশেষ করে লন্ডনে। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের এই সচেতনতা তৈরি করতে চাই যে বিশ্ব থেকে চুরি হওয়া সম্পদের প্রিয় হচ্ছে ব্রিটেন, আর বাংলাদেশ সেই দেশগুলোর মধ্যে একটি যেখান থেকে এখানে প্রচুর চুরি হওয়া সম্পদ এসেছে। এর আগে আল জাজিরার আই ইউনিটের এক খবরে প্রকাশ করা হয়েছে যে হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একারই লন্ডন এবং দুবাইতে ৫০০ মিলিয়ন ডলারের বেশি অর্থের সম্পদ রয়েছে। আই ইউনিটের ওই খবরটি গত বছর প্রকাশ করা হয়।
ব্রিটেনে সাইফুজ্জামান এবং তার পরিবারের ৩৬০টির বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এগুলোর বেশিরভাগই লন্ডনে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যেই সাইফুজ্জামানের ৪০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এবং তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। আর সাইফুজ্জামানের বিদেশে থাকা সম্পত্তি দ্রুত জব্দ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক, যেন সেগুলো বিক্রি করতে না পারে। যদিও সাইফুজ্জামানের দাবি হচ্ছে আগের সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ডাইনি হান্ট শুরু করা হয়েছে। তার সম্পদ বৈধভাবে উপার্জন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংক যখন এসব সম্পদ জব্দ করার দিকে মনোনিবেশ করেছে, তখন আহসান মনসুর চাচ্ছেন ব্রিটেন এবং অন্যান্য জায়গায় এসব অভিজাত পরিবারের কোটি কোটি ডলার পাচারে সহায়তাকারী আইনজীবী, ব্যাংকার এবং স্টেট এজেন্টদেরও তদন্তের আওতায় আনা হোক। মনসুর বলেছেন, আইন লঙ্ঘন করে অপরাধীদের পুনর্বাসনে সহায়তা করছে এমন এজেন্ট বা ব্যাংক অপারেটরের সংখ্যা অনেক। এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার একটি নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। মনসুর জানিয়েছেন, পাচারকৃত অর্থের নিয়ন্ত্রণ পেতে ৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তিনি স্বীকার করেছেন যে কর্তৃপক্ষের কাজের মাত্রা এবং জটিলতা নিয়ে লড়াই করার কারণে অর্থ উদ্ধার কার্যক্রম কিছুটা ধীর গতিতে আগাচ্ছে। তবে ব্রিটেন সরকার এক্ষেত্রে সহায়তা করছে বলে জানিয়েছেন তিনি। এসব অপরাধী চক্রের মূল হোতার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের জন্য বিদেশে অর্থ পাচারে সহায়তাকারীদের সঙ্গে দর কষাকষি করার কথা বিবেচনা করা হচ্ছে। এমনকি হারিয়ে যাওয়া অর্থ বাংলাদেশে ফেরত আনতে সাধারণ ক্ষমা ঘোষণার পরিকল্পনাও রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের পর পাচারকৃত কোটি কোটি ডলার উদ্ধারের কার্যক্রম পরিচালনা জটিল হয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তহবিল স্থগিত করে দেওয়ার ফলে বাংলাদেশে যে তদন্তকারী সংস্থা কাজ শুরু করার কথা ছিল, তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আহসান এইচ মনসুর বলেছেন, মার্কিন কর্মকর্তাদের পূর্ণ শক্তিতে ঢাকায় থাকার কথা ছিল। তাদেরকে ইউএসএআইডির মাধ্যমে অর্থায়ন করা হয়েছে, তবে তা বন্ধ হয়ে যাওয়ায় তারা আর আসতে পারেনি, যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আগামী ৩ মে রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম। কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে বিকেলে জামিয়া মাদানিয়া বাড়িধারা মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শক্রমে ৫ মে ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলন ও ২৪-এর ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণহত্যার বিচার এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ৩ মে শনিবার ঢাকায় সমাবেশ করবে সংগঠনটি। এছাড়া আগামী জুন মাসে সব জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় কনভেনশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত আরেক প্রস্তাবে বলা হয় যে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে পিকেইউ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসও অনুষ্ঠানে একটি বক্তৃতাও দেন। ৪ দিনের চীন সফর শেষ করে আজ সন্ধ্যায় তার দেশে ফিরে আসার কথা রয়েছে। চীন সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক সফরের ফলস্বরূপ এই প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার এই তথ্য জানান। বাংলাদেশি কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, প্রায় ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশে এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগে চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার পর এই প্রতিশ্রুতি এসেছে। চীন মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য প্রায় $400 বিলিয়ন ঋণ, চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তার জন্য $150 মিলিয়ন দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে আসবে। প্রধান উপদেষ্টার 4 দিনব্যাপী প্রথম দ্বিপাক্ষিক চীন সফর প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও জয়েন বলেন, এটি একটি ঐতিহাসিক সফর। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এ সফর বাংলাদেশের প্রতি চীনা বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করতে পারে। দ্বিপাক্ষিক বৈঠকের সময় ডক্টর ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে চীনা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়ার অনুরোধ করেন।
আশিক চৌধুরী বলেন, প্রেসিডেন্ট শি চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কেন্দ্র বহুমুখীকরণের অংশ হিসেবে বাংলাদেশে হস্তান্তর করতে উৎসাহিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, এ সফর চীনের অনেক কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কেবল সময়ের ব্যাপার। এ পর্যন্ত প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। শুক্রবার ডক্টর ইউনুস এবং আশিক চৌধুরী বেইজিংয়ে 3টি ইন্টারঅ্যাক্টিভ সেশনে বিশ্বের বৃহত্তম কিছু কোম্পানি সহ 100টিরও বেশি চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা বাংলাদেশে বিশেষ করে উন্নত বস্ত্রশিল্প, ওষুধ শিল্প, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় আমির খসরু বলেন, আমি এখন অনেকের মাঝে শেখ হাসিনার সুরে কথা বলতে দেখছি। শেখ হাসিনা বলতেন, আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, নির্বাচন কেন দরকার? অন্তর্বর্তী সরকারও বলতে শুরু করেছে, আমরা সংস্কার করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি। আমরা আপনাদের বলছি, সরি, সংস্কার আপনাদের কাজ না, আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা। এক পরিবারের স্বার্থে দেশের সংস্কার আটকে যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তসনিম জারা। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। তসনিম জারা তার পোস্টে বলেন, এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার। তবে তসনিম জারা তার পোস্টে কোন পরিবারকে ইঙ্গিত করেছেন তা জানা যায়নি। কিন্তু ওই পোস্টের কমেন্টে সমকালের একটি নিউজের লিঙ্ক শেয়ার করা হয়। নিউজের শিরোনাম ছিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। তসনিম জারার ওই পোস্টে একজন মন্তব্য করেন, এক পরিবারের স্বার্থে দেশের সংস্কার আটকে থাকবে না, কারণ দেশের উন্নতি ও সংস্কৃতি সবার চেষ্টার ফল। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে যদি দেশের সংস্কারকে এগিয়ে নিয়ে যাই, তবে আমাদের ভবিষ্যৎ হবে আরও আলোকিত এবং শক্তিশালী। দেশ আমাদের সবার, আর এর সাফল্য নির্ভর করছে আমাদের ঐক্য এবং প্রচেষ্টার ওপর। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, শিয়ালের মতো ধূর্ত নয়, কিন্তু কুকুরের মতো বিশ্বস্ত। শিয়াল খুব চালাক প্রাণী, আর এই চালাক শব্দটা কিন্তু খানিকটা নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়। অন্যদিকে কুকুর বিশ্বস্ত প্রাণী, শেষ দিন পর্যন্ত আপনার পাশাপাশি থাকবে, আপনাকে অনুসরণ করবে বা আনুগত্য করবে। কিন্তু একটা শেয়াল যদি আপনি পালতে শুরু করেন, তাহলে সেটা সুযোগ বুঝে আপনার ক্ষতিই করবে। সুতরাং এই জীবনে আপনি শেয়ালের মতো চতুর হবেন না, অন্যদিকে কুকুরের মতো বিশ্বস্ত হতে পারেন। প্রকৃতিতে আরও অনেক অনেক উদাহরণ রয়েছে। সেই উদাহরণগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে বুঝবো যে আমরা বাঘ দেখতে ভালোবাসি, কিন্তু বাঘকে কখনো ঘরে এনে লালন পালন করি না। সুতরাং সাবধান হন জীবনে এবং বিশ্বস্ততা ও আনুগত্যের গুণ অর্জন করুন। মনে রাখবেন, বিশ্বস্ততা এবং আনুগত্যের মধ্য দিয়েই মানুষের প্রতি মানুষ কৃতজ্ঞতা জানায়। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনে যুদ্ধ বাঁধিয়ে ক্ষমতায় টিকে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে টানা যুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ ইসরায়েলিরা। এ নিয়ে নেতানিয়াহুকে নানাভাবে চাপ দিয়েও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত লাখ লাখ ইসরায়েলি নেমে এসেছেন রাস্তায়। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচল করে দিয়েছে দেশ। কিন্তু ক্ষমতার মোহে নেতানিয়াহু এতটাই অন্ধ হয়ে গেছেন যে নিজ দেশের নাগরিকদের ওপরেই শক্তি প্রয়োগ করছেন। নেতানিয়াহু বাহিনীর রোষানলে পড়লেও রাজপথ ছাড়ছেন না ইসরায়েলি বিক্ষোভকারীরা। আর এভাবেই গৃহযুদ্ধের আবহ তৈরি হয়েছে। নেতানিয়াহু যদি এখনই পিছু না হটেন, তাহলে খুব শিগগিরই ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হতে পারে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি রাজনীতিক ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্টাস। দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, দেশকে সম্ভাব্য এই গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গান্টাস। সাক্ষাতে তিনি বিচারমন্ত্রীকে ইসরায়েলে গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করে দেন। একই সঙ্গে বিচার ব্যবস্থার নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ সংক্রান্ত যে বিতর্কিত আইন পাশ করতে চাইছেন নেতানিয়াহু, সেই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। গান্টাস জানিয়েছেন, আইনটি চূড়ান্ত ভোটে তুললে ভুল করবেন তিনি। যুদ্ধ ছাড়াই গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু নেতানিয়াহু ইচ্ছা করেই যুদ্ধ টিকিয়ে রেখেছেন,
কারণ যুদ্ধ থেমে গেলেই দুর্নীতির অভিযোগে কারাগারে ঢুকতে হতে পারে তাকে। এজন্য গণবিক্ষোভের মুখেও যুদ্ধ জিইয়ে রেখেছেন নেতানিয়াহু। এর বাইরেও দেশের ভেতরে নিজের ক্ষমতা আরও পাকাপোক্ত করার সব বন্দোবস্ত করে ফেলেছেন তিনি। এতে খোদ ইসরায়েলের ভেতর শুরু হয়েছে অস্থিরতা। বিচার ব্যবস্থার নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য বিতর্কিত একটি আইন পাশ করতে চাইছেন নেতানিয়াহু। এর ফলে বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন তিনি। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন গান্টজ। অবশ্য নেতানিয়াহুর বিচারমন্ত্রী গান্টজের সতর্কবার্তাকে গ্রহণ করবেন বলে মনে হচ্ছে না। তার ভাষায়, দেশের ভেতর যে বিভেদ রয়েছে তা দূর করতেই এই আইন পাশ করার চেষ্টা চলছে। লেভিনের সঙ্গে ওই বৈঠকের আগে নেতানিয়াহুকে চিঠিও লিখেছেন গান্টজ। নেতানিয়াহু যেন এই আইন নিয়ে আর অগ্রসর না হন সেই বিষয়ে সতর্ক করে দেন তাকে। কিন্তু গান্টজের কথায় কান দিচ্ছেন না নেতানিয়াহু। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।